সাবিহা আপু কান্না করছে। আমার তার কান্না সহ্য হচ্ছে না। অরু বিষণ্ণ অনুভব করল কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। ওয়াই? এই যে অরু কষ্টে রসমালাই খেতে পারছে না, বাড়ির আনাজ কানাজ রসমালাইয়ের ঘ্রাণে মোমো করছে, অথচ কষ্টের কারণে একটা পিস মুখে পুরতে পারেনি এখনো অবধি। সেই কষ্টে কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। জবেদা বেগমের তৃতীয় ডাকে দুজনকে এক প্রকার বাধ্য মেয়েদের মতো যেতে হলো। তাদের ধমকের সুরে আদেশ করলেন জবেদা বেগম। সুন্দরভাবে তৈরি করে দে মেয়েটাকে। চল, আসবে তো লোকজন, তাড়াতাড়ি কর। মাথা দোলালো রুবি। অরু বিক্ষিপ্ত মনে সাবিহার পাশে বসেছে। সাবিহার এই অবস্থা কি দেখছে না বড় মা, নাকি সে চোখেই দেখে না? জবেদা বেগমের ওপর চরম বিরক্ত অরু। আচ্ছা, সে কি একটা কল দিবে অয়নকে? বলবে কি খুলে সব কিছু? এই যে সাবিহা সকাল থেকে কিচ্ছুটি খেলো না, আড়াল করে কাঁদল। কার জন্য? অবশ্যই অয়নের জন্য। এখন সেই অয়নকে জানাতে হবে না বুঝি? অরু মনে মনে ঠাই করে নিল, আজ সে অয়নকে কল করবে। কিছুক্ষণ পরেই করবে। অয়নকে খুব করে বলবে কিছু করতে। সাবিহা উঠে দাঁড়িয়েছে। চুলগুলো কোনো রকমে হাতে পেঁচিয়ে নিল। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। রুবি চিরুনি নিয়ে ধীরে সাবিহার চুল আঁচড়ে দিতে সাহায্য করছে। অরু হাতে পেটিকোট আর ব্লাউজ নিয়ে দাঁড়িয়ে। ব্লাউজ কাজ করা, খুব সুন্দর কারচুপির কাজ। এটা জবেদা বেগমের নিজের শাড়ি। মেয়েকে এটাই পরতে বলেছেন। অরু ব্লাউজখানা নিচে পরতে নিয়ে থেমে গেল। এমতো অবস্থায় রুমের সামনে হাজির হয়েছেন জবেদা বেগম এবং লতা বেগম। লতা বেগম মূলত সাবিহাকে দেখতে এসেছেন। শাড়িটা তিনিই পরিয়ে দিবেন জানালেন। সাবিহা অস্বস্তি অনুভব করল। লতা বেগমের পানে বেশ করে তাকালো। বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। কাছ থেকে দেখতে পাওয়া অয়নের চেহারার সঙ্গে ভদ্র মহিলার কি মিল! লতা বেগম এসে সাবিহার মুখ উঁচু করে ধরলেন। দেখি দেখি, মাশাআল্লাহ কি মিষ্টি পাত্রপক্ষ, এক দেখায় পাগল হয়ে যাবে নির্ঘাত। সাবিহার ভীষণ লজ্জা লাগলো। সে চুপচাপ লতা বেগমের ইশারায় তুলল। শাড়ি পরিয়ে ভালোভাবে তাকে দেখল লতা বেগম। ভারী মিষ্টি দেখাচ্ছে। চোখ ফেরানো দায়। সাবিহার বিচলিত আচরণ দেখে অরু লতা বেগমকে টেনে বিছানায় বসালো। খুব ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল। অয়ন ভাইয়া কই? লতা বেগম অশান্ত সুরে বললেন। ছেলেটার যে কি হলো হুট করে, রাত থেকে কেমন করছে, খাচ্ছে না ঘুমোচ্ছে না, সামনে অনার্সের ফাইনাল, অথচ সে কি যেন নিয়ে মহা ব্যস্ত। ওর সবকিছু আমার মাথার উপর দিয়ে যায় বাবা। অরু পিটপিট নয়নে সাবিহার দিকে তাকাচ্ছে। দেখল সাবিহা মন দিয়ে শুনছে। দুষ্টু হেসে সে শুধালো। অয়ন ভাইয়াকে বিয়ে দেবেন না আন্টি? দিব তো, আমার তো একটা মাত্র সন্তান, দিয়ে দিলে দুটো হবে। ভাবছি বিয়েটা দিয়ে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো যত দ্রুত সম্ভব। আমার আর একা একা পড়ে থাকতে ভালো লাগে না। অরু উত্তেজিত হয়ে পড়ল। কণ্ঠ তটস্থ করে বলল। হ্যাঁ, বিয়েটা দিয়ে দিন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, ভালো মেয়ে আছে, একদম ফুল পরি। ভাবুক হয়ে পড়লেন লতা বেগম। ভেবে বসলেন অরু নিজেকে ইঙ্গিত করে বলছে। তিনি বললেন। তোর তো বিয়ে হয়ে গেছে আরু। অরু স্তব্ধ বিমূঢ়। আশ্চর্য, সে কি নিজের কথা বলেছে নাকি? লজ্জায় হতভম্ব অরু চুপসে গেল। লতা বেগম উৎসুকভাবে বললেন। তন্ময় কোথায়? ভাইয়া ঘরে। এই ভাইয়া কিসের ভাইয়া, ডাকবি না, তন্ময় বলে ডাকবি। দেখি ডেকে দেখা, এখান এখান থেকে ডেকে ওঠ। ছেলেটা আসুক, কতদিন ধরে দেখি না। পারবো না। রুবি হঠাৎ করে দুষ্টু বনে গিয়েছে। সে হুলুস থুলুস হয়ে লতা বেগমের সাথী হয়েছে। দুজন মিলে অরুকে হেনস্থা করতে শুরু করলো। বাধ্যতামূলক ডাকতে হবেই হবে বলে চলেছে। বড়দের সামনে অরু ভীষণ বিষণ্ণ হয়ে পড়ল। ছোট ছোট পায়ে দরজার সামনে দাঁড়ালো। নরম ছোট সুরে ডাকলো। তন্ময় ভাইয়া। সঙ্গে সঙ্গে রুবি অরুর মাথায় গাঁটটি দিয়ে বসল। ভারী গম্ভীর স্বরে বলল।
আমি পারবো না। অরু মিনমিনে ধীর সুরে বলল। আমাকে ছেড়ে দাও রুবি আপু। অরু কখনোই তন্ময়কে নাম ধরে ডাকেনি। বড়দের সে সর্বদাই সম্মান করে। তন্ময় তার বড়, বড়দের নিশ্চয়ই সে নাম ধরে ডাকবে না। আকাশ হলে ফাজলামো করে হলেও নাম ধরে ডাকা যেত, কিন্তু তন্ময়, অরু এই লোককে কখনোই নাম ধরে ডাকতে পারবে না। তার দ্বারা অসম্ভব। তবে অসম্ভবকে সম্ভব করাই রুবির কাজ। সে ইচ্ছে মতো অরুকে চালালো। অবশেষে অরু চেঁচিয়ে উঠল। তন্ময়। আশ্চর্যজনকভাবে তন্ময় তখন সিঁড়ির মাথায়, সবেই নামতে নিচ্ছিল নিচে। মোস্তফা সাহেব ডেকেছেন। অরুর গলা ফাটানো ডাক শুধু সে নয়, পাশে উপস্থিত ওহি সাহেবও শুনলেন। তন্ময়ের পা ছোড়া অপ্রস্তুতভাবে সামনে চলে গেল। স্লিপ খেয়ে রেলিং ধরল, প্রায় পড়েই যাচ্ছিল সে। অরু পরপরই তন্ময়কে লক্ষ্য করল। আতঙ্ক মনে পরপর উচ্চ গলায় ভাইয়া বলে ডাক দিল। সঙ্গে সঙ্গে রুমির গাঁটটাও পড়ল তার মাথায়। সময় ৫:৫৫। পিতা পুত্র একত্রে সদর দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে গম্ভীর মুখে, যেন তাদের থেকে কেউ টাকা পাও না, এক্ষুনি পরিশোধ করতে হবে যেন, না হলে গলা কেটে দিবে। মোস্তফা সাহেব তাচ্ছিল্যের সুরে বললেন। আজকাল প্রতিশ্রুতি দিলেই হয় না, রাখতেও জানতে হয়, আর সবাই তা পারে না। তন্ময়ের জবাব এলো না। মোস্তফা সাহেব তাতে আরও বিরক্ত হলেন। খিটখিটে মেজাজে বললেন। বুকের পাটা থাকতে হয়। তন্ময় মাথা ঘুরে তাকালো, খুব স্বাভাবিক স্বরে শুধালো। কিছু বললে? মোস্তফা সাহেব ছেলেকে চোখ রাঙালেন, গম্ভীরতা বজায় রেখে পূর্বের ন্যায় দাঁড়ালেন। ওহি সাহেব এবং আনোয়ার সাহেব ওপাশেই আছেন। অতিথির আগমনে কোনো ত্রুটি রাখবেন না। এ পর্যায়ে দূর থেকে একটি গাড়ি দেখা গেল। মোস্তফা সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। গাড়ি কাছাকাছি আসতেই হুট করে অপর পাশ থেকে আরেকটি গাড়ি চলে এলো। দুটো গাড়ি একত্রে মোস্তফা সাহেবের সামনে থামল। একটি কালো রঙের গাড়ি আর একটি সাদা। অবিবাহিত জোয়ান মেয়ে ঘরে থাকলে তার জন্য সম্বন্ধ আসা স্বাভাবিক। বিয়ের প্রস্তাব আসবেই, তবে একই দিনে একই সাথে একই সময় দুটো পরিবারের আগমন ঘটবে পাত্রপক্ষ হিসেবে, এটা নেহাতি মশকরা। এই যে দুটো পরিবার তার চোখের সামনে রয়েছে, মোস্তফা সাহেব সোফায় টান টান হয়ে বসে আছেন, উত্তেজনায় বিবেকহীন হয়ে পড়েছেন। একমাত্র ছেলে সহ প্রাণপ্রিয় ভাইদের পানে ঘন ঘন তাকাচ্ছেন, চোখে চোখে কথা বলছেন নতুন কপতিদের মতো। সামনের সোফায় স্যুট কোটে অয়ন বসে আছে, গলায় টাই বাঁধা, হালকা খোঁচা খোঁচা দাড়ি, গাল থুতনি জুড়ে, চুলগুলো পেছনে জেল দিয়ে সেট করা। নিত্যদিনের মতো কপালে পড়ে নয়, ফর্সা বাম হাতে হাতঘড়ি ঝুলে আছে। লম্বা চওড়ায় সে পাশে বসা তার বাবাকে ছাড়িয়ে গিয়েছে বছর আগেই। আজ আর তাকে বাচ্চা অয়ন লাগছে না, বরং গম্ভীর এবং গোপনীয়তা বুক পকেটে লুকিয়ে রাখে তেমন পুরুষ মানুষ লাগছে। অয়নের পাশে বসা সৈকত সাহেব মোড়ামুড়ি করছেন। স্ত্রী তার সামনেই দাঁড়িয়ে টিফিন বাক্স হাতে, বারংবার চোখাচোখি করতে চাচ্ছে। হয়তো জিজ্ঞেস করতে চাইবে এভাবে আসার কারণ, কিন্তু সৈকত সাহেবের কাছে আপাতত কোনো প্রশ্নের জবাব নেই, আর না আছে চোখাচোখি করার মতো সাহস। ঘরে গিয়ে কি জবাব দিবেন স্ত্রীকে, সেটাও ভাববার বিষয়। ছেলে স্ত্রী তো তাকে মধ্যেখানে ফেলে গিলে ফেলবে। অপরদিকে মোস্তফা সাহেবের বন্ধু আশরাফুল সাহেব নিরুদ্দেশের সাগরে বহমান। তিনি পরম যত্নে হেসে চলেছেন। নিজের সামনে বসা অজানা গেস্ট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। নিজের বড় ছেলে মুবিনের প্রশংসা সমানে করছেন। ছেলে কতদূর পর্যন্ত পড়েছে, ডিগ্রি কোন সাবজেক্ট নিয়ে করছে, কোন খেলায় পুরস্কার পেয়েছে, হেসে দুলে নিজেদের সম্পত্তির বর্ণনাও করলেন। সুইজারল্যান্ডে তাদের অবস্থা কেমন, সেখানকার বিজনেস কতদূর এগিয়েছে, এসব। অন্যদিকে সৈকত সাহেব কবুতরের ন্যায় বসে কোনো গুণগান ছেলের হয়ে করলেন না। তার সুদর্শন ছেলে একাই সেখানে শটান মেরে বসে সকলের আর চোখগুলো কেড়ে নিয়েছে অনিচ্ছায়। তিনি চুপচাপ বসে আছেন, আর চোখে মোস্তফা সাহেবের দিকে তাকাচ্ছেন। মোস্তফা সাহেব আগে থেকে তাদের আসার কারণ না জানলে বুঝতেই পারতেন না এরা তার মেয়ের হাত চাইতে এসেছে।
এতটুকু ছেলে আর মুখের অবস্থা দেখো, বুকের পাটা দেখো। আরে এই বয়সে মোস্তফা সাহেব ছোট প্যান্ট পরে পকেটে ধুলাবালি ঢুকিয়ে ঘুরেছেন, বাবার ভয়ে প্যান্ট ভিজিয়ে রাস্তায় দৌড়েছেন, পিতামাতার মারের ভয়ে দাদা দাদির পিছনে লুকিয়ে ফিরেছেন। আর আজকালকার জেনারেশনের ছেলে পেলে ভয় পাবে কি? এরা ভয় পাইয়ে মেরে ফেলবে বাবা মা। মাসখানেক পূর্বের কথা, মোস্তফা সাহেব বাগানে বসেছিলেন। আবহাওয়া ঠান্ডা, খুব আরাম করে বসে চা পান করছিলেন। মন মেজাজ বড্ড ভালো, তার আগেই ভালো প্রফিট করেছে কোম্পানি। ছেলে বিজনেসে পুনরায় হাত দিয়েছে, প্রফিট তো করবেই। অত্যন্ত খুশি মনেই পরিবেশ উপভোগ করছিলেন। তখনই উপস্থিত হলো তার ছেলে। তন্ময় কফির মগ হাতে এসেছে, বাবার পাশে বসেছে। দুজনের মধ্যে নীরবতা, একজন আরেকজনের দিক শুধুই আর চোখে দেখছে, সরাসরি নয়, আর নাইবা সেধে কথা বলছে আগ বাড়িয়ে। একসময় মোস্তফা সাহেব গম্ভীর মুখে শুধালেন, হয়েছে কি? তন্ময় খুব সাবলীল গলায় বলেছিল, তোমার বুকের ব্যথাটা আছে এখন? মোস্তফা সাহেবের মুখের গম্ভীরতা বেড়ে গেল হাজার গুণে। তৎক্ষণাৎ বুঝে ফেললেন ছেলে তার বুকের ব্যথাটা নির্ঘাত বাড়াতে এসেছে। মৃদু ভয়ে তিনি আর প্রশ্ন করলেন না, নিঃশব্দে অতিবাহিত করলেন কিছু সময়। তন্ময় জবাব না পেয়ে আর কথা বাড়াচ্ছে না, চুপচাপ কফিতে চুমুক বসাচ্ছে। অধৈর্য মোস্তফা সাহেব একসময় তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন, বুকের ব্যথা ট্যাথা নেই, বুড়ো হয়নি বুঝলে, এখনও তরতাজা মজবুত আছে। এসব 2 টাকার কথা আমার বুকের ব্যথা বাড়ানোর ক্ষমতা রাখে না। পরপরই তন্ময় স্বাভাবিক স্বরে বলে উঠেছিল, সাবিহা একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা ওর বয়সে ছোট হয়। বছর খানেকের প্রেম তাদের, গভীর সম্পর্ক। ছেলেটা পাশের বাড়ির অয়ন। নিস্তব্ধতা চারপাশে, টু শব্দ শোনা গেল না। মোস্তফা সাহেব স্তব্ধ বিমূঢ়, চাহনি শূন্যে পরিণত হয়েছে। অস্পষ্ট স্বরে কী বলে উঠেছিলেন। অবাস্তবিক অমানবিক ছেলে পুনরায় কথাগুলো বলে দিল নির্বিকার ভঙ্গিতে। মোস্তফা সাহেব শক্ত করে বুকটা ধরে রেখেছেন। একটা মাত্র ছেলে প্রেমে পড়েছে বলে তার দুনিয়া উথাল পাথাল করে দিল। এখন মেয়েটা কি তার ছোট্ট জীবনে ঝড় তুলবে? মবিনকে অয়ন ঘুরিয়ে ফিরিয়ে দেখল বলা যায় না, চোখ রাঙিয়ে দেখল বলতে হয়। মাথা থেকে পা অবধি দেখেছে। ঠিক কোথায় সাহস সঞ্চয় করে তার রমণীকে বিয়ে করতে আসছে সেটাই মূলত দেখতে চাচ্ছে। অয়নের এমন চোখ রাঙানো অনেকক্ষণ যাবৎ দেখেও না দেখবার ভান করে যাচ্ছে মবিন, কিন্তু আপাতত আর পারছে না। সেও তাকালো, তার থেকেও লম্বা চওড়া এবং বয়সে ছোট ছেলেটাকে দেখে নিল। মবিন উচ্চতা নিয়ে বড্ড ডিপ্রেশনে থাকে। নিজের থেকে লম্বা চওড়া পুরুষ সামনে দাঁড়ালে তার ইগোতে লাগে। আজ লাগতে লাগতে ছালাফালা হয়ে যাচ্ছে। এই পরিবারের সব পুরুষ লম্বা চওড়া। এতটা লম্বা হবার কারণ কি? কি খায় এরা? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। এতক্ষণ যাবৎ একতরফা কথা বলেছেন আশরাফুল সাহেব। এক পর্যায়ে তার কথা ফুরিয়ে গেল, তিনিই থামলেন। কিছু একটা গণ্ডগোল হয়েছে সেটার আঁচ করতে পারলেন। ওহির সাহেব কথা এগোনোর সুরে নতুনভাবে আলাপ আলোচনা শুরু করলেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। আশরাফুল সাহেব বিনয়ী সুরে বললেন, অয়নের মুখশ্রী আরও গম্ভীর হলো। সে হাতের কনুই দ্বারা বাবাকে গুঁতো দিল, চোখের ইশারায় কথা বলতে বলল। সৈকত সাহেব হালকা কাশলেন, তবে এমতো অবস্থায় কথা বাড়ানোর মতো বিবেক পেলেন না। ছেলেটাকে কত করে বোঝালেন পাত্রপক্ষ সাবিহাকে দেখে যাক, তারপর না হয় তারা গিয়ে প্রস্তাব রাখবে। দেখে গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। কিন্তু কে শোনে কার কথা? ছেলের মতে সাবিহাকে সেই পাত্রপক্ষ হিসেবে দেখবে, অন্য কেউ নয়। অবশ্য সৈকত সাহেব রাজি হননি প্রথমে। ছেলে থেকে ছেলের বউয়ের বয়স বেশি, ব্যাপারটা ঠিক তার মানাচ্ছে না। একটুখানি ছেলে তার, এতটুকু ছেলে এখনই বিয়ে করবে, আবার মেয়ে বয়সে বড়, এটা কোনো বাবা মা মেনে নিবে? কিন্তু তিনি মানতে বাধ্য হলেন। প্রথমে ছেলে লোভ দেখালো,
এই যে অয়ন তার বিজনেস সামলানোর দায়িত্ব নিবে বলল, শেয়ারের প্রফিট দিয়ে নতুন প্রজেক্ট শুরু করার ওয়াদা করলো, চিটাগং আধা বিল্ডিংয়ের কাজে হাত দেবার প্রতিশ্রুতিও দিয়েছে। এসব বড়সড় লোভে পড়ে তিনি নড়ে চড়ে গিয়েছিলেন কিছুটা ঠিকই, তবুও মানেননি। পরক্ষণেই ছেলে নিজের অনুভূতি প্রকাশ করল। সৈকত সাহেব ছেলের একতরফা প্রেমের কাহিনী শুনে বড় কষ্ট অনুভব করলেন এবং ভাবলেন বয়স একটি সংখ্যা মাত্র। ছেলের সুখ বড় সুখ, আর সাবিহা তাদের সামনে বড় হয়েছে। মেয়েটা কেমন তারা ভালোভাবে জানেন। বয়সের ডিফারেন্স অতটা বোঝার মতো নয়, কিন্তু এখন সমস্যা অন্য জায়গায়। মোস্তফা শাহজাহান কি আদেও মেয়ে দিতে রাজি হবেন? মোস্তফা সাহেব হাসলেন, ভেতর থেকে ঠেলে বের করা হাসিটুকু ঠোঁটে লেপ্টে রাখলেন। তিনি মাথা দুলিয়ে স্ত্রীকে মেয়ে আনার ইশারা করবেন প্রায়। অয়ন হুট করে দাঁড়ালো, দাঁড়িয়ে গিয়ে আবারও বসে পড়ল। পরিপাটি করে বসে মোস্তফা সাহেবের দিকে তাকালো। দৃষ্টি প্রখর তার, তবে কণ্ঠ নরম। আমাদের কিছু কথা ছিল। মোস্তফা সাহেব কাট কাট গলায় বললেন। পরে, এখন একটি গুরুত্বপূর্ণ সময়। লতা বেগম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ছেলেকে বকতে বকতে সামনে অগ্রসর হলেন। এখনই কান ধরে বাদরটাকে ঘরে নেবেন। মান ইজ্জত এই ছেলে আর রাখবে না মনে হচ্ছে। অয়ন দাঁড়ালো, কান ধরার পূর্বেই মায়ের হাত ধরল। বিরক্ত সুরে বলল, এটা কান ধরার জায়গা না। পাত্রী দেখতে সে ছেলে কান ধরলে মান ইজ্জত কই রইল? দেখি বসো। মোস্তফা সাহেবকে আশ্চর্যের সীমানায় পৌঁছে দিতে অয়ন বলল, আমি সাবিয়াকে ভালোবাসি, বিয়ে করতে চাই। সাবিহা দীপ্তর কথাবার্তা শুনে দৌড়ে এসেছে। শাড়ি পরিহিত তার হঠাৎ আগমনে সকলের নজর ঘুরেছে। অপ্রস্তুত সাবিহা চমকে অয়নের দিকে তাকিয়ে, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে। সাবিহাকে এমন সাজগোজে দেখে মুখশ্রী গম্ভীর হলো, কপাল কুঁচকে গেল। এমন সেজে গুছে পাত্রপক্ষের সামনে এলে তো সাথে সাথে বিয়ে হয়ে যেত। অয়নের ইচ্ছে করছে টি টেবিল ভেঙে গুঁড়িয়ে দিতে। কই, অয়নের জন্যে তো এভাবে সাজগোজ করেনি। অয়ন চোখ ফিরিয়ে রাখল, সাবিহার পানে তাকালো না। ইতিমধ্যেই আশরাফুল সাহেব দাঁড়িয়ে পড়েছেন, কণ্ঠে ভদ্রতা নেই আপাতত। মুবিনের চোখ মুখ উজ্জ্বল, সে উতলা চোখে সাবিহাকে দেখছে, আর চোখে বাবাকে টেনে সোফায় বসালো। নিজেও পাশে বসে ফিসফিস করে বলল, সিনক্রেট করো না, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আশরাফুল সাহেব রাগ নিয়ন্ত্রণ করলেন, অপেক্ষায় রইলেন ব্যাখ্যার। মোস্তফা সাহেবের ব্যাখ্যার পূর্বে অয়ন পুনরায় বলল, আমাদের গভীর সম্পর্ক, সাগরের থেকে গভীর। এই সম্পর্কে বিয়ে মাস্ট, নইলে পাপ লাগবে। স্তব্ধ আশরাফুল সাহেব দাঁড়িয়ে পড়লেন, ছি ছি করতে বেরিয়ে গেলেন। বাধ্যতামূলক ছেলে স্ত্রী টেনে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পূর্বে মোস্তফা সাহেবকে কথা শোনাতে ভুললেন না। সৈকত সাহেব ছেলের সামনে দাঁড়ালেন। তার এই ছেলেটা এখন নিশ্চিত মার খাবে। ভয়ে তিনি ছেলের সামনে দাঁড়ালেন। নিজে ছেলেকে একটা চড় দেন না। সেই ছেলেকে চোখের সামনে অন্য কেউ মারলে তিনি সহ্য করতে পারবেন না, একদম নয়। তিনি ছেলের হয়ে মাপ চাইবেন। বিয়ের প্রস্তাব রাখলেন। দুজনের প্রেমের বিষয়টি খোলাখুলি বললেন। ওহি সাহেব বোঝার সুরে বললেন, ভাইয়ের মন মেজাজ খারাপ, আমরা একদিন ডেট ফিক্সড করে কথা বলবো। সৈকত সাহেব রাজি হলেন। অয়ন হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। লতা বেগম ছেলের পিছু ছুটলেন। যতক্ষণ না ছেলের কান টেনে লাল করবেন তার শান্তি নেই। সৈকত সাহেব যাবার আগে আর একবার মাপ চাইলেন। তারা যেতেই মোস্তফা সাহেব দ্রুত পায়ে নিজের রুমে চলে গেলেন। পিছনে জবেদা বেগম ছুটলেন। সাবিহা সিঁড়ির মাথায় বসে পড়েছে, অঝরে কান্না করছে। অরু রুবি তাকে দুপাশ হতে ধরে রেখেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত তুমুল, বাতাস ছেড়েছে হয়তো। বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে ব্যালকনি থেকে। ঘড়ির কাঁটা ঘুরছে 2:45।
ঘণ্টাখানেক আগেই সকলে ঘুমোতে গিয়েছে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়তো। ওরও বিছানায় গড়াগড়ি করছে। পরপর উঠে বসল। বিছানা ছেড়ে দরজা খুলে বেরুলো। তার ঘুম না আসার মূল কারণ রসমালাই। রসমালাই খাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে। যেহেতু পরিস্থিতি কিছুটা মিটমাট হয়েছে, এখন রসমালাই খাওয়া যায়। বিড়াল ছানার মতো অন্ধকারে হাতড়ে এসেছে পাকঘরে। ফ্রিজ খুলেছে, কিন্তু রসমালাই নেই, শেষ। ওরও ফ্রিজ ওলটপালট করে রসমালাই খুঁজল, কোথাও নেই। আশ্চর্য, সে তো সন্ধ্যায় দেখল ফ্রিজ ভর্তি রসমালাই। কষ্টে ওরুর চোখ ভিজে ওঠার উপক্রম। সবাই জানে তার রসমালাই পছন্দ, অথচ কেউ তার জন্য একটা পিস রাখলো না। দুঃখে কষ্টে ফ্রিজ আটকে ঘুরতেই মুখ চেপে ধরল। এখনই চিৎকার করতে যাচ্ছিল। তন্ময় সামনে দাঁড়িয়ে, ঘুমন্ত মুখমণ্ডল, ছোট চোখজোড়া লাল ঘুমের অভাবে, উস্কো খুস্কো চুলে অবস্থা, তার হাতে খালি পানির বোতল। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিতে এসেছে নিশ্চয়ই। অরু বুকে থুথু ছিটিয়ে শ্বাস ফেলল। ফ্রিজের সামনে থেকে সরে দাঁড়ালো। তন্ময় অরুকে ভালোভাবে দেখে নিল। ভোঁতা মুখ দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে? তন্ময়ের কণ্ঠ ভাঙা এবং গম্ভীর। তার ঘুমন্ত স্বর এই নিস্তব্ধ আধারে কাটা গায়ে নুনের ছিটে যেন। অরু হাঁসফাঁস করে সরে উঠল। এনিয়ে বিনিয়ে বলল। কিছু না। খিদে পেয়েছে? অরু বিড়বিড় করে ভেঙালো। খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেলে যেন রান্না করে খাওয়াবে। তন্ময় প্রশ্ন করল। কি খেতে ইচ্ছে করছে? অরু পাপড়ি ঝাপটালো। খুব মিনমিন করে অভিমানী সুরে বলল। রসমালাই। তন্ময় ফুল হাতাখানা কনুই পর্যন্ত তুলে রান্নাঘরের বাতি জ্বালালো। শব্দহীন ভঙ্গিতে সেলফোন বের করে ইউটিউবে ঢুকলো। রসমালাই বানানোর রেসিপি ফলো করে একটি ভিডিও ছেড়েছে। উপকরণগুলো নোট করে নিয়েছে। সেগুলো খুঁজে সামনে রাখছে। দুধ বের করে বসিয়ে দিল চুলায়। ওরও বিস্ময়ের চূড়ান্তে। সে মোটেও এমন রিয়াকশন তন্ময় থেকে আশা করেনি। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। ভীতিকর কদমে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। কম্পিত গলায় জিজ্ঞেস করল। কি করছেন? রসমালাই বানাবো। আপনি রসমালাই বানাতে জানেন? না, রেসিপি ফলো করব। দরকার নেই, চলুন। তন্ময় শুনল না। আনাড়ি হাতে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। অরু নিচু মনে তাকিয়ে রইল। তন্ময়ের হাতের আঙ্গুলগুলো লম্বা। নিমেষেই সব কিছু আঙ্গুলের ফাঁকে নিয়ে ফেলছে। শক্তপোক্ত গম্ভীর মুখশ্রী তার, যেন পৃথিবীর কোনো কিছুর ধার সে ধারে না। অথচ সেই ধার না ধারা মানুষটা অরুর এক কথায় রসমালাই বানাতে ব্যস্ত, তাও এই বৃষ্টির নামের মাঝরাতে। এত ভালো লাগে সে কই রাখবে? খুশিতে অরুর মুখমণ্ডল জ্বলজ্বল করছে। কিছুটা উঁচু হয়ে হুট করে ব্যস্ত শেফ তন্ময়ের গালে চুমু খেয়ে বসল। তন্ময়ের ব্যস্ত হাতজোড়া থেমে গেল। স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। পরপর আবারও কাজে ব্যস্ত হলো। প্রতিক্রিয়া দেখালো না কোনো। অরু সাহস পেল। খিলখিলিয়ে হেসে অপর প্রান্তে চলে এলো। হাস্য উজ্জ্বল চেহারা দেখিয়ে বলল। আমাকে বলুন কি করতে হবে, আমিও সাহায্য করব। ভিনেগার দে। অরু এগিয়ে গেল। আকাশ সমান আগ্রহ নিয়ে তন্ময়ের রসমালাই বানানো দেখছে, সঙ্গে এটা সেটা এগিয়ে দিচ্ছে। এক সময় জিজ্ঞেস করল। অয়ন ভাইয়াকে কি মেনে নেবে চাচ্ছু? দেখা যাক। আজ তো সে রাজার ন্যায় এসছে, তাই না? কতটা সুদর্শন লাগছিল দেখেছিলেন? বেশ বড় বড় ভাব রেখেছে চারপাশের। মনেই হয়নি সে অনার্সের স্টুডেন্ট। সাবিহা আপু ভ্যাবলার মতো তাকিয়েছিল ভাইয়ার দিকে। ও, আপনার কি তাকে সাবিহা আপুর জন্য উত্তম মনে হলো? ছোট এখনো। কোথায় ছোট? আচ্ছা, আজ আপনি তাদের ব্যাপারে কিছু কেন বললেন না? প্রয়োজন পড়লো না। চাচ্ছু আপনার কথা শুনবে, বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবে। তন্ময় একটা ইম্পর্টেন্ট পার্টে আছে, মনোযোগ সব সেখানে। অরুর কথায় ধ্যান দিল না। অরু মুখ বন্ধ করে ফেলল। এক নজরে তন্ময়কে দেখছে। আর একটা চুমুকি দিবে তন্ময়ের বাম গালে?
না থাক। অরুর ভীষণ লজ্জা লাগে। সে খুব আবেশে তন্ময়ের চারপাশে ঘুরঘুর করছে। রসমালাই হতে ঘণ্টাখানেক সময় লাগলো। ঝটপট বানানো, তন্ময় সুন্দর করে সার্ভ করেছে। অরু তক্ষুনি খেলো না। রসমালাইয়ের প্লেট ধরে নিচের রুমে যেতে ব্যস্ত হয়ে পড়ল। তন্ময়কে ভুলে গেল। এখনো বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। ব্যালকনির সামনে দাঁড়ানো রসমালাইয়ের প্লেট সহ একটি ছবি তুলল। তারপর গপ করে একটা মুখে পুরে ফেলল। মন প্রাণ জুড়িয়ে গেল। মজাদার। প্রথম ট্রায়ালে এতটা দুর্দান্ত বানাবে অরু ভাবতেই পারেনি। 4-5টা মুখে দিয়ে ঘুরে তাকালো। তন্ময় এসেছে। অরু কিছুটা অবাক হলো বটে। সচরাচর তন্ময় তার রুমে আসে না। হাতে গোনা কয়েকবার এসেছে। অরু পুনরায় খাওয়ায় মনোযোগী হলো। খেতে নিয়ে বৃষ্টি দেখছে। তন্ময় পাশে এসে দাঁড়িয়েছে। সম্পূর্ণ প্লেট খালি করে তবেই অরু তন্ময়ের অস্তিত্ব খেয়াল করলো। আজ চোখে তন্ময়কে দেখে নিয়ে বৃষ্টির দিকে তাকালো। বুকটা ধুক করে উঠল হুট করে। অদ্ভুত অনুভূতি অনুভব করছে সে। বৃষ্টির সেই রাতের অনুভূতি তাকে পুনরায় জেঁকে ধরেছে। অরু থরথর করে কেঁপে উঠল। সে তো এখন বৃষ্টিকেই ভয় পাচ্ছে। তন্ময়কে ঝুঁকতে দেখে অরু চোখজোড়া খিচে বন্ধ করে ফেলল। তন্ময়ের কণ্ঠের স্বর অস্পষ্ট গভীর। বৃষ্টি হচ্ছে অরু। আজ ইলেকট্রিসিটি গেলে মন্দ হয় না, তাই না? থাই গ্লাসের মধ্যে সরু লাইনে বৃষ্টির রেখা বইছে। সেখানে ছোপ ছোপ বৃষ্টির ছাপ স্পষ্ট। গভীর রাতে অস্পষ্ট বৃষ্টির মধুর শব্দ কানে ভেসে আসছে। বাতাস বইছে তুমুল। বাতাস উড়াতে ব্যস্ত পর্দা। সাদা পর্দাদের এলোমেলো খেলা চলছে যেন। অরুর হাতের বাটি ফাঁকা। রসমালাই সে খেয়ে ফেলেছে আধা ঘন্টা হলো। আরও খেতে ইচ্ছে করছে, কিন্তু নেই তো। তন্ময় হাতে গোনা কিছু বানিয়েছে। সবই একাই খেয়ে নিয়েছে। কিঞ্চিত লজ্জা নিয়ে পেছনে আর চোখে তাকালো। তন্ময় এখনো তার পিঠ ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে এক মনে বাইরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। কি এমন ভাবছে মানুষটা? অরু খালি বাটি নাড়িয়ে বলল। আপনাকে সাথে ভুলে গেলাম তো, একাই খেয়ে নিয়েছি। তন্ময় একইভাবে তাকিয়ে থেকে প্রশ্ন করল। ভালো লেগেছে? ভীষণ। পেট ভরেছে? অরুর চোখে মুখে না ফুটে উঠল। মুখ ফুটে সে বলতেই নিচ্ছিল না। পূর্বেই শব্দ করে ঢেকুর তুলে ফেলল। ঢেকুর তুলে হাঁসফাঁস করে সরে গেল। এদিক সেদিক লোকাতে চাইল। থমথমে নিঃশব্দ পরিবেশে শব্দময় হাসি শোনা গেল। গম্ভীর গভীর হাসির স্বর। তন্ময়ের হাসির শব্দে অরু ভীষণ লজ্জায় পড়ল। হতভম্ব হয়ে গেল। ঢেকুর আসার সময় আর পেল না। একটু পরে আসতো। তন্ময় গেলে না হয় আসতো। তখন 1000 বার আসলেও তো কোনো ক্ষতি ছিল না। ভোঁতা মুখ নিয়ে অরু তন্ময়ের হাসি দেখার সাহস পেল না। অন্যদিকে খুব ব্যস্ত পায়ে তন্ময় দরজার দিকে অগ্রসর হলো। অরু ভেবে নিল তন্ময় এবার চলে যাবে। রাত কম তো হলো না। ঘণ্টাখানেক ধরে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখেছে। অরুর এবার ঘুম ধরেছে। চোখজোড়া বুজে আসতে চাইছে। পা জোড়াও ব্যথায় ছিম মেরে গেছে। আর এভাবেও বৃষ্টির দিনগুলো তার বড্ড প্রিয় কিনা। এদিনে ঘুমোতে আরাম লাগে। পেট ভর্তি থাকলে তো কথাই নেই। দরজা বন্ধ হবার শব্দে চমকে ঘুরে তাকালো। তন্ময় দরজা বন্ধ করেছে। অরু স্তব্ধ এবং বিমূঢ়। কপালের মধ্যস্থান কুঁচকে গেল রীতিমতো। ধীর গতি অনুসরণ করে তন্ময় ফিরে আসলো। বৃষ্টি তখনও প্রখর। তন্ময় হাত ঘড়ি খুলছে। খুলে টেবিলের পাশে রাখল। ভার ছেড়ে দিয়ে বিছানায় বসল। অরু এতটাই তাজ্জব বনে গেল যে প্রশ্ন করতে ভুলে গিয়েছে। তন্ময়কে দেখে মনে হচ্ছে সে এখানেই শোবার প্রিপারেশন করছে। অরু অবাকের চূড়ান্তে। মোস্তফা সাহেব বারংবার বলেছে সেপারেট থাকতে। পাশাপাশি রুমের বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়েছে। ভয়ে অরুর গলা শুকিয়ে গেল। তন্ময় যদি এই রুমে ঘুমোয় এবং সেটা মোস্তফা সাহেবের কানে যায়, তাহলে তোলপাড় হবে। আর সেই বা কিভাবে বেরোবে? দরজা তো বন্ধ। অরু ভয়ার্থ গলায় বলল। আমি কিন্তু সাবিহা আপুর রুমে যেতে পারবো না, বড় চাচু খুব রেগে যাবে। তন্ময় চুলগুলো কপাল থেকে উঠিয়ে বলল। এদিকে আয়। হুম। কোথাও যাবি না, এখানেই ঘুমোবি। তাহলে আপনি? আমিও।
অরু আশ্চর্যের শেষ প্রান্তে। তন্ময় উঠে দাঁড়ালো, কয়েক পায়ের ধাপে এসে অরুর হাত চেপে ধরল, টেনে বিছানায় বসিয়ে দিল। সে অন্য পাশে গিয়ে লাইটস অফ করার সুইচ টিপে দিল। আধারে তলিয়ে গেল সব, ঘুটঘুটে অন্ধকার। তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছে। অরুকে যেভাবে বসিয়েছে সে সেভাবেই বসে, নড়চড় না দেখে পরপরই হালকা টেনে শুইয়ে দিল। অরু চাপা স্বরে চিৎকার করে উঠল। ভয়ে সে গুটিয়ে গিয়েছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। তন্ময় তাকে পেছন থেকে জড়িয়ে নিয়েছে, মুখটা অরুর রেশমি চুলে গুজে দিয়ে দিব্যি শান্ত হয়ে গিয়েছে। কোনো নড়চড় সারা শব্দ পাওয়া গেল না তার থেকে। তবুও অরুর সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে চলেছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হৃদয়। পেটে স্পষ্ট তন্ময়ের হাতের স্পর্শ অনুভব করছে নিঃশ্বাসের মেলা। কম্পিত গলায় কিছু বলতে চাওয়া অরু বেশ কিছুক্ষণ থমকে রইল। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা তার, ঠিক কী বলবে বুঝতে পারছে না। শুনতে পেল তন্ময়ের গলা। এভাবে শক্ত হয়ে আছিস কেন? শরীর ছাড়। আপনি নিজের রুমে যাচ্ছেন না কেন? ঘুরে তাকা। না, একদম না। আপনি জবাব দিন, কেউ দেখলে কি ভাববে? বড় চাচু তো খুব রাখবেন। আমি দেখে নেব। অরু ভেঙাতে চাইল, তবে পেটে থাকা হাতের স্পর্শ গভীর হতেই কথা গলায় আটকে গেল। থরথর করে কেঁপে উঠতে চাইল বিছানা থেকে। সে সময় তন্ময় তাকে পাঁচ কোলে তুলে ঘুরিয়ে নিয়েছে। মুখোমুখি ভাবে অরু চোখ জোড়া চাপটে বন্ধ করে রেখেছে। তন্ময় তার বন্ধ চোখের পাতায় চুমু খেয়ে বসল। অরু মুচড়ে উঠল সাপের মতো। তন্ময় ঘুম চড়ানো কণ্ঠে বলল, ঘুমাতে দে, নড়চড় করবি না। নিজের রুমে যান তাহলে, আমি নড়চড় করবই। আবার যা করতে ইচ্ছে হচ্ছে করে ফেলি। অরুর নড়ানড়ি থেমে গেল আচমকা। শান্ত হয়ে গেল তন্ময়ের বাহুতে থাকা মেয়েটা। তন্ময়ের ঠোঁটের কোণে স্মিত হাসি। সে অরুর মাথায় ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। ভয়ে অরু জড়সড় ভাবে তন্ময়ের বাহুতে শুয়ে থাকলো। কোনো প্রকার শব্দ বা নড়চড় করার বা মুচড়ে ওঠার সাহস পেল না। সময় অতিবাহিত হচ্ছে অথচ অরুর ঘুম আসছে না। অপরদিকে তন্ময় গভীর ঘুমে আচ্ছন্ন। অরু এক ধ্যানে তাকিয়ে রয়েছে তন্ময়ের ঘুমন্ত মুখশ্রীর পানে। খুব আলগোছে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল উঁচু নাকটা। পরপর গাল আঁতুড়েভাবে তন্ময়ের চাপদারিতে আঙ্গুল ঘোরালো। কপাল চোখও ছুঁয়ে দিল, শুধু ঠোঁট ছুঁয়ে দিতে পারল না। তার বেশ লজ্জা লাগছে। নজর যেতেই লজ্জাবোধ চারপাশ থেকে ঘিরে ধরছে। ছুঁয়ে দেওয়া খুব দূরের বিষয়। একসময় অরু পরিবারের কথা ভুলে বসল। আরামসে তন্ময়ের বুকে মুখ গুছে ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের ঘোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অস্পষ্ট স্বরে গুঙিয়েছে কয়েকবার। লতা বেগম নিজের কথাই ঠায়, তিনি এই বিয়ে মানবেন না। অদ্ভুত, 2-1 মাস বা বছর খানেকের ব্যবধান নয়, 4 বছরের ব্যবধান। এত বড় মেয়ে তিনি কিভাবে নিজের ছেলের জন্য আনবেন? কেমন দেখাবে এটা? লতা বেগম চোখ মুখ বিকৃত করে বসলেন। অয়ন রাগারাগি করে রাতের আধারে বেরিয়ে গিয়েছে। কল করা হয়েছে তাকে, কিন্তু ফোন বন্ধ বলছে। লতা বেগম ছেলের জন্য চিন্তিত, তবে তিনি এই বিয়েতে একদম মত দিবেন না। সৈকত সাহেবকেও সমানে ছেড়েছেন, ইচ্ছে মতো বকেছেন। হন্তদন্ত গলায় লতা বেগম বললেন, সংসার তুমি করবে না, ছেলে করবে, এত ভেবো না। তুমি শান্ত হও। সৈকত সাহেব হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালেন, বড় বড় পা ফেলে চলে গেলেন। তার নিজেরও মন সায় দিচ্ছে না। মূলত ছেলের কারণে রাজি হয়েছেন। সংসার ছেলে করবে অবশ্যই তার পছন্দ অনুসারে, তাই তিনি অমত করেননি। অপরদিকে সাবিহা তাদের চেনা জানা গুণবতী মেয়ে, বয়সে একটু বড় হলেই বাকি, কিন্তু এত সব তার স্ত্রী বুঝবে না। তাকে এখন বোঝানো আর না বোঝানো এক। সৈকত সাহেব ভেবে রেখেছেন তিনি এই
বিষয়ে পরে কথা বলবেন। স্ত্রীর মাথা ঠান্ডা হোক। পকেট হাতড়ে সেলফোন বের করলেন। ছেলেকে কল করলেন আবারও, সুইচ অফ বলছে পুনরায়। চিন্তিত হয়ে পড়লেন। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লেন। এত রাতে ছেলেটা গেল কই, দেখতে হবে তো। সাবিহার কান্নাকাটি থেমেছে রাত 2:45-এ। এতক্ষণ ধরে সে টানা কেঁদেছে, থেমে থেমে ভাঙা গলায় কেঁদেছে। চোখ মুখ নাক সব লাল করে ফেলেছে। টিস্যু তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। গলা শুকিয়ে কাটকাট হয়ে আছে। এক গ্লাস পানি অবধি গলায় দেয়নি। এবার উঠে এক গ্লাস পানি খেলো। খেয়ে পুনরায় ফ্লোরে বসে পড়ল। অনেকক্ষণ তো কেঁদেছে। কেঁদে কেটে হয়রান হয়ে পড়েছে গলা এবং চোখ জোড়া। এখন তারা বিশ্রাম নিচ্ছে যেন। শত চেষ্টার পরও জল আসছে না চোখ দিয়ে। এরপর থেকে কি হবে? সাবিহার শ্বাস আটকে আসে ভাবতেই। সবাই তো সব জেনে গেল। সাবিহাকে নিশ্চয়ই খারাপ ভাববে, বাজে কথা বলবে, কেউই মেনে নিবে না তাদের, কেউ না। অয়নও দূর হয়ে যাবে। সাবিহার চোখ জোড়া ভরে উঠল পুনরায়। চোখের পাতায় ভেসে এলো অয়নের মায়াবী মুখমণ্ডল, তার হাসি, রাগ, এমনকি মন খারাপের নানান দৃশ্য। নাক টেনে বিছানা হাতড়ে সেলফোন হাতে নিল। অয়নের কোনো কল আসেনি। এত বড় তাণ্ডব করে মাপ পর্যন্ত চাইল না। তার সম্পূর্ণ পৃথিবী উজাড় করে দিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই ছেলেটার, কোনো চিন্তা ভাবনা নেই। বৃষ্টি থেমেছে। আধারের আকাশ এখন ঝকঝকে পরিষ্কার। চাঁদের দেখা মিলেছে। মেঘেদের এড়িয়ে জ্বলজ্বল করছে। চাঁদটা ঠিক অয়নের মাথার ওপরে যেন। তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত একটা সিগারেট। সিগারেটখানা হুটহাট ঠোঁটে ছুঁয়ে চলেছে সে। পরনের টি শার্ট এবং প্যান্ট এখনও ভেজা। চুলগুলো লেপ্টে কপালে পড়ে আছে। প্রচণ্ড বিরক্ত ভঙ্গিতে সিগারেট ফুঁকে বসাচ্ছে। উসখুস করে কয়েকবার দেয়ালে লাথি বসিয়েছে। অস্পষ্ট স্বরে গালিগালাজ করছে। ঠিক কাকে করছে অজানা। চোয়াল শক্ত করে সেলফোন ছুঁড়ে মেরেছে ঘণ্টাখানেক আগে। সেই ভাঙা ফোন গিয়ে ওঠালো। ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কাজ করছে না। টাচ স্ক্রিন চুরচুর হয়ে আছে। রেগে মেগে আরেকটি আছাড় বসালো। শব্দ হলো বিকট। তপ্ত শ্বাস ফেলল। চুলগুলো কপাল থেকে উঠালো। লাফিয়ে সাবিহাদের ছাদে এলো। ছাদের দরজা বন্ধ। না হলে আজ অয়ন সোজা সাবিহার রুমে ঢুকে যেত। অস্থির পায়ে ফিরে যেতে নিচ্ছিল, তখনই পায়ের শব্দ শুনতে পেল। পরপর দরজা খোলার শব্দ। অয়ন ঘুরে তাকালো। সাবিহা এসেছে। এখনো শাড়ি পরে আছে। সাজগোজ কিছুটা নষ্ট হয়েছে, তবে কপালের টিপ এখনো একই জায়গায়। চকচক করছে ফর্সা কপালে। চোখজোড়া ফোলা ফোলা এবং লালচে। কান্নাকাটি করে ভাসিয়েছে যেন। অয়নকে দেখতেই রেগে তাকালো। হুড়মুড়িয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। অয়ন দ্রুততম গতিতে ছুটে গেল। চেপে ধরল সাবিহার হাত। টেনে আনলো ছাদে। দরজাখানা শব্দ করে লাগালো। দরজার সঙ্গে সাবিহার পিঠ ঠেকিয়ে তাকে আটকে রাখল। সাবিহা হাঁসফাঁস করছে। নাক ফুঁসছে তার। প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে সে। আজ যা হয়েছে সব অয়নের জন্য। সব দোষ অয়নের। সাবিহা মুচড়ে উঠল। দুহাতের সাহায্যে অয়নকে ঠেলতে চাইল। অয়ন সরল না। ঠায় দাঁড়িয়ে রইল। শক্তপোক্ত গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে। এখনই সাবিহাকে চিবিয়ে খেয়ে ফেলবে যেন। সাবিহাও সমান তালে রাগী চোখে তাকিয়ে। অয়ন আচমকাই সাবিহার চোখে ঢেকে ফেলল। মাথা নিয়ে গেল সাবিহার ঘাড়ে। সেখানে তপ্ত শ্বাস ফেলছে। গরম তার এক একটি নেওয়া শ্বাস প্রশ্বাস। খুব গভীর স্বরে বলল, এভাবে তাকাবে না, বুকে লাগে, আমার রাগ উঠে যাবে। সাবিহা অয়নের হাত সরাতে চাইল, পারল না। বিরক্ত সুরে বলল, দেখি সরো। পরপুরুষের সামনে এমন সাজগুজ করে যাবার মানে কি? কই আমার সামনে তো এভাবে আসলে না। আসিনি আর আসবো না। আজই আমাদের শেষ দেখা। তুমি আমার সাথে আর কোনো কানেকশন রাখার চেষ্টাও করবে না। ছাড়ো, নাহলে আমি চেঁচাবো। অয়ন আকাশ থেকে পড়ল। সাবিহার চোখের সামনে থেকে হাত সরালো। সাবিহার দৃঢ় নজরে নিজের ক্ষিপ্ত নজর রাখল। কে বললে? আবার বলো তো। বারবার বলতে পারবো না, সরে দাঁড়াও। মগের মুলুক পেয়েছো নাকি? আমি আইসক্রিমের সস্তা বাটি নই যে খেয়ে দিয়ে ফেলে দেবে। ফেলে দিলাম।
ভালো হচ্ছে না কিন্তু। দেখি সরো। আরেকটা টেস্ট করে দেখো, মতামত চেঞ্জ হয়ে যেতে পারে। কি? অয়ন? এত জোরসে চেঁচায় না, আশেপাশের মানুষ উঠে চলে আসবে। সাবিহা দিশেহারা হয়ে অয়নের হাতে কামড় বসালো, শক্ত কামড়। অয়ন সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলল, দাঁত খিচিয়ে রাখল, তবুও হাত ছোটানোর চেষ্টা করল না। সাবিহাকে কামড়াতে দিল। অয়নের প্রতিক্রিয়া না পেয়ে সাবিহা আরো বিরক্ত হলো। এক পর্যায়ে হাত থেকে মুখ সরালো, দাঁতের দাগ বসে গেছে স্পষ্ট, রক্ত বেরোবে এমন অবস্থা। অয়নের চোখের কোণ ভিজে। সাবিহার একটু খারাপ লাগলো, পর মুহূর্তেই দোষ অয়নকেই দিল। তাকে ছেড়ে দিলে তো আর কামড় দিত না, জেদ ধরে কামড়াতে দিয়েছে, হাত সরিয়ে নিত। কে না করেছে হাত সরাতে, স্বেচ্ছায় দিয়ে রাখলে কি তার দোষ নাকি? সাবিহা নির্বিকার ভঙ্গিতে বলল। আর কামড় খেতে না চাইলে সরে দাঁড়াও। অয়ন হাত এগিয়ে দিল। দাও কামড়। সত্যি কামড় দিব কিন্তু। দাও। সাবিহা মুখ বাড়ালো। অয়ন চোখ বুঝল, নিজেকে প্রস্তুত করে রাখল, তবে যেটার জন্য প্রস্তুত রইল সেটা এলো না। নরম তুলতুলে একটি স্পর্শ অনুভব করতে পারল। চমকে চোখ মেলে তাকালো। সাবিহার ঠোঁটজোড়া এখনো ক্ষতস্থান ছুঁয়ে আছে। আরেকবার ঠোঁট ছুঁয়ে মাথা তুলে তাকালো। চাঁদের আলোয় দেখতে পারছে অয়নের ফ্যাকাশে মুখশ্রী। বৃষ্টিতে ভিজেছে নিশ্চয়ই, হাত গরম। অয়নের কপালে হাত ছোঁয়ালো। জ্বর আসবে আসবে ভাব। সাবিহা চিন্তায় পড়ে গেল। বৃষ্টিতে ভিজছ কেন? অয়ন আরো ঘনিষ্ঠ হলো, মাথায় মাথা ঠেকিয়ে চোখ বুঝল। গরম নিঃশ্বাস ফেলছে সে, তার কণ্ঠের স্বর গভীর। আমার তোমাকে চাই, কিন্তু যেভাবে হোক না কেন তোমার আমার হতেই হবে। খুব ভালোবাসি তোমায়। শাহজাহান বাড়ির নারীদের ঘুম ভাঙে ভোর সকালে। ভোরের আলো যখন ফোটে, তারপর সম্পূর্ণ বাড়িঘরে হাঁটাচলা করবে। অভ্যেসবশত আজও তাই করেছে। বাড়িঘর ঘুরে ফিরে রান্নাঘরের কোণে দাঁড়িয়ে রয়েছেন জয়া বেগম, তার বরাবর হয়ে দাঁড়িয়েছেন সুমিতা বেগম। দুজন কোণা চোখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছেন, তবে মুখে কিছু বলছেন না। এমন সময় মুফতি বেগমের প্রবেশ। তার হাতে গ্লাস, এক গ্লাস ঠান্ডা পানি নিতে এসেছেন। এভাবে জয়া বেগম এবং সুমিতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালেন। জয়া বেগম মুখটা কাছুমাছু করলেন, ঠিক কী বলবেন বা কিভাবে বলবেন বুঝতে পারলেন না। মাথাটা দুদিকে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাঘরে ঢুকলেন। সুমিতা বেগমও আর চোখে তাকিয়ে চলে গেলেন। বোকার মতো মুফতি বেগম ফ্রিজের দিকে অগ্রসর হলেন। সাত সকালে কি এমন হলো? ওদিকে সুমিতা বেগম ছটফট করছেন, সব কিছু ওলট পালট করে ফেলছেন। দুধে পানি ঢেলে ফেলেছেন, আটা গোলাতে পানি বেশি ব্যবহার করেছেন, পরোটায় আলো বেশি হয়ে গেল। এমন হাবিজাবি সব সমস্যা। অন্যদিকে জয়া বেগমও রুখে দুঃখে কাজ করছেন, বারংবার ফিরে তাকাচ্ছেন একটি কাঙ্ক্ষিত রুমের দিকে। আর একবার দৌড়ে ছুটে চেক করছেন মোস্তফা সাহেব উঠেছে নাকি। তড়িঘড়ি করতে গিয়ে হয়রান হয়ে পড়েছেন, কপালে বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। তপ্ত শ্বাস ফেলছেন ক্ষণে ক্ষণে। দ্বিধাচরিত পায়ে দুবার রুমের সামনে গিয়ে ফিরে এলেন। পুনরায় রান্নায় ব্যস্ত হবার বৃথা চেষ্টা করছেন। সুমিতা বেগম ইনিয়ে বিনিয়ে বললেন, ডাকবো? ভাইজান উঠে যাবেন কিছুক্ষণের মধ্যেই। আপনি যান ভাবি, আপনি বড় ভাবি, আপনি যান। মুফতি বেগম চোখ মুখ কুঁচকে বললেন। জলজল করে উঠল জয়া বেগমের চোখ জোড়া। তিনি অরুর নতুন রুমের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, মুফতি বেগম এগিয়ে গেলেন, ছটফট হাতে করাঘাত করলেন, উচ্চস্বরে ডাকলেনও,
পর্দার পেছনে জয়া বেগম আর সুমিতা বেগম দুজন ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, তবে এখন ঠোঁটের মুচকি হাসি লোকাতে ব্যস্ত, মহাব্যস্ত। অরুর ঘুম ভেঙেছে সূর্যের কিরণে, ঝলমলানো কিরণ সোজা তার পাশে শুয়ে থাকা তন্ময়ের মুখের উপর পড়ছে। উজ্জ্বলতায় ঘেরা তন্ময়ের মুখশ্রী অরু মন দিয়ে দেখতে লাগলো। একসময় কাত হয়ে উঠে বসল, সূর্য আড়াল করল, তন্ময়ের মুখে পড়তে দিল না। হাত বাড়িয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। ভাবুক নজরে শুধু তন্ময়কে দেখতে থাকা অরু হঠাৎ কড়াঘাতের শব্দে চমকে উঠল। মুফতি বেগম চওড়া কণ্ঠে ভয় পেয়ে গেল। তন্ময়েরও ঘুম কেটে গিয়েছে, সে পিটপিট করে চোখ মেলেছে, কপালে সূক্ষ্ম ভাঁজ তার। বসে থাকা অরুর পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর উঠে বসল। অরু ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে, মারাত্মক লজ্জিত সে। এই মুখ বাইরে কিভাবে নিবে? সে তো তন্ময়ের দিকেই ভালোভাবে তাকাতে পারছে না। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, দেওয়াল ঘড়িতে নজর বোলালো। ঘড়ির কাঁটা 8টা 18-তে। সে ব্যস্ত পায়ে ওয়াশরুমের দিকে ছুটল। যেতে গিয়ে মনে হলো, চোরের মতো না দাঁড়িয়ে থেকে উপরে গিয়ে কাপড় চোপড় আর অফিস ব্যাগটা নিয়ে আয়। অরুর লজ্জা কেটে গেল, রেগে মেগে অস্থির হয়ে পড়ল তৎক্ষণাৎ। আপনি চোর? দ্রুত আন। অরু গলার স্বর নামিয়ে আরো কয়েকবার চোর চোর বলল। খুব শব্দহীন ভঙ্গিতে দরজা খুলল। তার মধ্যে জড়তা কাজ করছে এক প্রকার। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছে। হলেও তাই। অরু রুম খুলতেই মুফতি বেগমকে দেখতে পেল। দূরে দাঁড়ানো সুমিতা বেগম এবং জয়া বেগমকেও দেখতে পেল। তারা অপলক দৃষ্টিতে তাকে দেখছে। মুফতি বেগম উঠেছিস বলে হেসে চলে গেলেন। জয়া বেগমও নজর সরিয়ে সাইড কাটলেন। রয়ে গেল সুমিতা বেগম। তিনি ধীর পায়ে অরুর সামনে এলেন, মুখমণ্ডল গম্ভীর করে বললেন, এভাবে বেরাচ্ছিস কেন? অরু নিজের দিকে তাকালো, বলল, কিভাবে? গোসল সেরে বেরোতে হয়। আমি তো দুপুরে গোসল করি মা। সুমিতা বেগম মহা বিরক্ত হলেন, কপালে হাত চেপে বিড়বিড় করলেন। মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, একসাথে থাকলে ফরজ গোসল করতে হয়, তুই? তন্ময় বেরিয়ে এসেছে। সে তাওয়াল পেঁচানো খুব স্বাভাবিক স্বরে বলল, চাচি, গতকাল খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর উপরে যাইনি, এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এই তো কিছু ভাবার মতো কিছু হয়নি। সুমিতার চোখ পিটপিট করলেন। ও আচ্ছা বলে চলে যাবার জন্য পা বাড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছেন। তিনি তো ভালো চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন। কে জানতো যে সে ফার্স্ট সবকিছু ভেবে ফেলেছেন। ওদিকে ওরও বোকার মতো দাঁড়িয়ে আগামাথা না বুঝতে পেরে শুধালো। কি ভাবার মতো কিছু হয়নি। তন্ময় ধমকের সুরে বলল, তোকে কাপড় চোপড় আনতে বললাম। যাচ্ছিলামই তো এর মধ্যে। পক পক পড়ে যা দ্রুত। অরু তন্ময়ের আকর্ষণীয় দেহে ভালোভাবে নজর দিতে পারল না। মুখ বেঁকিয়ে তাড়াহুড়ো পায়ে ছুটল উপরে। অবশ্য এক ঝলক দেখেছে, তাতেই লজ্জায় তার মরে চাই অবস্থা। অরু ওড়না দুলিয়ে ড্রয়িং রুমে আসলো। সাজগোজ করে পরিপাটি সে। হাঁটার তালে নুপুরের শব্দে রাঙিয়ে উঠছে চারিপাশ। তন্ময় তখন ড্রয়িং রুমের সোফায় বসে অরুকে দেখেই বলে, বিছানার উপর আমার শার্ট প্যান্ট রেখে এসেছি, বিকেলেই লাগবে, ধুয়ে শুকাতে দে। অরুর মাথায় বাজ পড়ল যেন। চমকে তাকিয়ে রইল। নিজের কাপড় চোপড় সে ধুয়ে পড়ে না, আর তন্ময়ের কাপড় চোপড় ধুবে? অরু মন ক্ষীণ করে ফেলল। চোখ জোড়া বড় বড় করে আশেপাশে তাকালো। সকলেই উপস্থিত, অথচ কেউই কিছু বলছে না। অরু নাক ফুলিয়ে রাখল, নড়ল না এক পা। তন্ময় পুনরায় বলল, যাচ্ছিস না কেন? আপনি বুয়াকে দেন নাই কেন ধুতে? তুই কি যাবি? অরু হাঁসফাঁস করে সিঁড়ির দিকে হাঁটা দিল। তন্ময় আজকাল যথাসম্ভব হুকুম করে অরুকে। এটা সেটা সব কিছু নিয়েই তার হুকুম, আদেশ লেগেই থাকে। যেমন সেদিন অফিস থেকে এসে অরুর হাতে একটা ফাইল ধরিয়ে দিল। হুকুম করলো গুছিয়ে রাখতে। তোতা পাখির মতো অরু বলেছিল, নিজের জিনিস নিজে কেন রাখছেন না?
তন্ময় ভোঁতা চোখে তাকিয়ে অরুকে ভয় পাইয়ে দৌড় দেওয়ালো। আজ সন্ধ্যায় সেই ফাইল তন্ময় আনতে বলেছে। অরু কই যেন রেখেছে মনে নেই। সে ফাইল খুঁজতে খুঁজতে ঘন্টা লেগে গেল। 7:30 তন্ময়ের রুমে গেল ফাইল হাতে। তন্ময় তখন মহাব্যস্ত। এই ল্যাপটপ ঘাটছে, না হলে একের পর এক ফাইল। অরু শব্দহীন ভঙ্গিতে ফাইল রাখলো পাশে। তন্ময় ল্যাপটপে নজর রেখেই বলল, ধুয়েছিলি? অরু ওড়নার কোণা মুঠো করে ধরে হাত পা রীতিমতো কাঁপছে তার। মূলত তন্ময়ের প্রশ্নেই এই অবস্থা তার। কাপড় চোপড় সে ধুয়েছে। এর পূর্বে তন্ময়ের প্যান্টের পকেটে সে লাল রঙের ছোট বক্স পেয়েছে। সেটার ভেতর চকচকে আংটি দেখেছে, একদম তার আঙুলের মাপের। অরু আংটিখানা পরেছেও। তন্ময় কি তার জন্য কিনেছে? অরু বিষয়টি সকাল থেকে বলতে চেয়েও পারছে না। এখন যখন তন্ময় চেঁচে জিজ্ঞেস করছে, সে লজ্জায় সম্মুখীন হয়ে পড়ল। অস্পষ্ট স্বরে বলল, হুম। আংটি পেয়েছিস? হুম। আঙ্গুলে ফিট হয়েছে? হুম। কই দেখি। আমি পারিনি। সঙ্গে আছে? হুম। এদিকে আয়। অরু ঠায় দাঁড়িয়ে, এগিয়ে গেল না কথা মতো। তন্ময় উঠে দাঁড়ালো, নিজেই এগিয়ে আসলো। অরু আংটির বক্স ওড়নায় বেঁধে রেখেছিল, সেখান থেকে ছোটালো। বক্স তন্ময় হাতে নিল। ছটফট হাতে আংটি বের করে অরুর আঙ্গুলে পরিয়ে দিল, ঠিক এঙ্গেজমেন্ট আঙ্গুলে। অরু লক্ষ্য করলো তন্ময়ের হাত, তার আঙ্গুলেও আংটি। অরু আগে কখনো তন্ময়কে আংটি পরতে দেখেনি, এই প্রথম। তাও হুবহু একই ধরনের আংটি। অরুর ঠোঁট জুড়ে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইছে। সে খুব প্রচেষ্টায় হাসি লোকালো। তন্ময় আবারও ব্যস্ত পায়ে চলে গেল। কাজে ভীষণ ব্যস্ত সে। অরু লাজুক নয়নে তাকিয়ে রইল। হাতটা সমানে দেখছে সে। কি সুন্দর মানিয়েছে আংটিখানা। অরু সঙ্গে সঙ্গে গেল না, চেয়ার পেতে বসল। মন দিয়ে তন্ময়কে দেখতে লাগলো, খুঁটিয়ে খুঁটিয়ে। তার ইচ্ছে করলো জিজ্ঞেস করতে। আপনার জন্য কফি আনি? মাথাটা টিপে দেই? তন্ময় হুট করে ফাইল বন্ধ করে ফেলল। কপালে আঙ্গুল চেপে ধরল। মাথা ব্যথা করছে খুব। কপাল সহ চোখজোড়া কুঁচকে রাখল। অরু ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কিছুটা গিয়ে প্রশ্ন করল, খুব মাথা ব্যথা করছে? কফি করে আনবো? তন্ময় পুনরায় দানব আদেশের সুরে বলল। মাথাটা টিপে দে। এই ইচ্ছে মনে তখন পোষণ করলেও আপাতত করতে দ্বিধাবোধ এবং লজ্জাবোধ ঘিরে ধরছে অরুকে। তবে পরক্ষণেই তন্ময়ের অতিরিক্ত কুঁচকানো কপাল দেখে দ্রুত পায়ে এগুলো। খুঁজে আনলো মুভ ক্রিম। তন্ময় মাথা এলিয়ে চেয়ারে বসে। অরু পেছনে গিয়ে দাঁড়ালো। আঙ্গুলে ক্রিম নিয়ে তন্ময়ের কপাল স্পর্শ করলো। নরম তুলতুলে হাত তার। এক একটি স্পর্শ যেন স্বর্গে নিয়ে যাচ্ছে তন্ময়কে। সে গভীর স্বরে ছোট করে গোঙালো। অরুর হাত থেমে গেল। তন্ময় চোখ বন্ধ অবস্থায় বলল, থামিস না। মোস্তফা সাহেবের কানে এসে পৌঁছিয়েছে। লতা বেগম সাবিহাকে নিয়ে অসন্তুষ্ট। বিয়েটা তিনি মেনে নিতে চাচ্ছেন না। সাবিহার বয়স বেশি, বিন্দুমাত্র মানানসই নেই দুজনের মধ্যে, এমন আক্ষেপ পুষে রেখেছেন মনে। সঙ্গে বলা বলে আলোচনা করেছেন কিছু কটু কথা। সেসব আলোচনা ছড়িয়ে পড়েছে মহল্লায়। মোস্তফা সাহেব মেয়ের জন্য হলেও রাজি হবেন বলে ভেবে রেখেছিলেন, তবে এখন আর তা সম্ভব নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই সম্পর্ক মেনে নিবেন না, কিছুতেই না। মেয়েকে এমন কোনো পরিবারের কাছে তুলে দিবেন না যারা তার মেয়ের কদর করতে জানে না। সাবিহাকে পরদিনই ড্রয়িং রুমে ডাকা হলো। বাড়ির সকলের সামনে মোস্তফা সাহেব বলেছেন, অয়নের সঙ্গে যোগাযোগ রাখতে না, কোনো প্রকার কথাবার্তা দেখা সাক্ষাৎ করা যাবে না। অয়নকে ভুলে যেতে হবে। আশ্চর্যজনকভাবে সাবিহা মাথা পেতে মেনে নিয়েছে বাবার আদেশ, তাও খুবই স্বাভাবিকভাবে। কোনো হেলদোল দেখায়নি, বরং সেই দিনই রুমে ঢুকে সেলফোন থেকে সিম বের করে ভেঙে ফেলেছে। কাজ থেকেও লিভ নিয়ে নিয়েছে স্বেচ্ছায়। এক প্রকার সে ঘরবন্দি করে নিল নিজেকে। বাবার সব কথা মুখ বুজে মেনে নেবার কারণ রয়েছে সাবিহার কাছে। সেও জানতে পেরেছে লতা বেগমের নারাজি। তার বলা এক একটি কথা কানে এসেছে সাবিহার।
চারপাশে আলোচনায় এখন শুধু সাবিহা। সবার ধারণা এখানকার অপ্রয়োজনীয় ব্যক্তি সাবিহা। অয়ন ছোট, কতটুকুই বা বোঝে সে। সাবিহা তো বড়, ঠিক সময় বিয়ে শাদী হয়ে গেলে তার একটা বাচ্চা থাকতো। এমন হাজারো আলোচনার কথা শুনেছে সাবিহা। তৎক্ষণাৎ হৃদয় তার কেমন মরে গেল। বাবার যুক্তির সাথে মিল পেল। যোগাযোগ করার সকল রাস্তা বন্ধ করে দিল নিজ হাতে। কিন্তু হৃদয়, এই ব্যাকুল হৃদয় যে মানতে নারাজ, বিচলিত হয়ে ছটফট করে চলেছে প্রতি মুহূর্তে। এক দণ্ড শান্তি দিচ্ছে না, তোলপাড় করে তুলছে বুকের ভেতর, দম বন্ধ হয়ে আসছে, যন্ত্রণায় গলা দিয়ে পানি পর্যন্ত গিলতে পারছে না। চারপাশের কিছুতেই আনন্দ মিলছে না। রঙিন পৃথিবী আধারে তলিয়ে গেল, অন্ধকারে রূপান্তরিত হলো প্রত্যেকটি কোণা। সাবিহার পরিবর্তনগুলো পরিবারের চোখে নিউজ পেপারে হেডলাইনের মতো ছেয়ে গেল। বুধবার বিকেলে জ্ঞান হারিয়ে ফেলল সাবিহা। অজ্ঞান সাবিহাকে প্রথমে দেখতে পেয়েছে অরু। সেই চিৎকার চেঁচামেচি করে সবাইকে জড়ো করেছে। ডাক্তার ডাকা হলো। দুর্বল হয়ে পড়েছে সাবিহার শরীর। মানসিক ক্লান্তিতে ভুগছে সে। ডিপ্রেশনের দিক চলে যাচ্ছে ক্রমাগত। তার অবস্থা ভালো নয়। ডাক্তারের এক একটি কথা ধারালো তীরের ন্যায় মোস্তফা সাহেবের বুকে চুবেছে। তিনি মাসখানেক ধরে মেয়ের পরিবর্তন লক্ষ্য করেছেন। স্ত্রীও তাকে বারংবার বলেছে। মোস্তফা সাহেব অগ্রাহ্য করেছিলেন। সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে তার মেয়ে, অনিমেষ ভঙ্গিতে বলেছিলেন। তবে আজ যা হলো সেটা মেনে নিতে পারছেন না। চোখের সামনে মেয়ের এমন করুণ অবস্থা সহ্য হচ্ছে না। কি করবেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না। জবেদা বেগম রুম ট্রান্সফার করলেন। আজ থেকে তিনি মেয়ের সঙ্গে থাকবেন। যতটুকু সম্ভব মুখের উপর রাখবেন মেয়েকে, কথা বলতেই থাকবেন মেয়ের সঙ্গে। তারপর দেখবেন কিভাবে মেয়েটা ডিপ্রেশনে থাকে। এসব ডিপ্রেশন সব দূর করে দিবেন। আধার রাত, ঘড়ির কাঁটা 9টায় ঘুরছে। এমন সময় শাহজাহান বাড়ির সদর দরজায় হাঙ্গামা শুরু হয়েছে। চেঁচামেচির তুমুল শব্দ। বিকট শব্দের কারণে সকলেই বেরিয়ে আসতে বাধ্য হলেন, এমনকি সাবিহাও। সে নিচে নামেনি, দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। সদর দরজায় অয়ন দাঁড়িয়ে, খুব অগোছালো অবস্থা তার, ক্ষিপ্ত মুখশ্রী, শরীরের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে কেচি কেটে আঘাত করে চলেছে। মুখ দিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ডাকছে। সাবিহা, প্রতিবেশীদের উপস্থিতি ঘটেছে। চারপাশে মানুষ জড়ো হয়েছে। মোস্তফা সাহেব ক্রুদ্ধ হয়ে আছেন, বেসামাল গতিতে ছুটে এসেছেন। অয়ন চেঁচালো, আমার সাবিহা কোথায়? কি করেছেন ওর সাথে? মোস্তফা সাহেব চোয়াল শক্ত করে ফেললেন। ওহি সাহেব ক্ষিপ্ত গলায় শাসালেন, চেনা চেনা বিদায়, চুপ আছে, না হলে এতক্ষণে হাজতে থাকতেন। অয়ন ভয় পায় না, পুলিশ ডাকুন। আপনার বাড়ির মেয়ের জন্য মার খেতেও রাজি। আগে সাবিহাকে ডাকুন। ওহি সাহেব রেগে এগোলেন না, ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইলেন, তেজে ছটফট করছেন। সেই মুহূর্তে তন্ময় বেরিয়ে আসলো। তার সঙ্গে আকাশও রয়েছে। তন্ময় বাসার কাপড় চোপড় পরে কিছুক্ষণ আগেই অফিস থেকে এসেছে। খুব শান্ত ভঙ্গিতে মোস্তফা সাহেবের পাশে দাঁড়ালো। আকাশ সদর দরজা খুলে দিল। উচ্চস্বরে চেঁচিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, হুড়মুড়িয়ে সকলকে হাতের ইশারায় সরিয়ে দিল। লাজ লজ্জা ভুলে অনেকেই তবুও ঠাঁই দাঁড়িয়ে, যেন মুভি তারা দেখবেই দেখবে। অয়ন হন্তদন্ত ভঙ্গিতে বাড়ির ভেতর ঢুকতে চাইল। উচ্চস্বরে আবারও সাবিহা ডেকে উঠল। তন্ময় তার চাচ্চুকে সরিয়ে অয়নের সামনে দাঁড়ালো। দুজন লম্বাই উঁচু নিচু, হাইটে অয়ন সামান্য শর্ট। প্রাপ্তবয়স্ক হলে হয়তো অতটুকু ঘুচিয়ে নিবে। অয়নের কাঁধে হাত রাখল তন্ময়। সেখানে প্রবল শক্তিতে দুটো থাপ্পড় বসালো, যেন কাঁধের ময়লা ঝাড়ছে। কণ্ঠে কাঠিন্যতা নিয়ে বলল, সপরিবার মানিয়ে সকলের প্রশ্নের সহি জবাব দিয়ে প্রাপ্ত মর্যাদা সহ বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়ির দরজায় পা রাখবে। কেমন? বাসায় যাও এখন। অয়নের ছটফট পাছড়া থমকে গেল।
শ্বাস প্রশ্বাসের বেসামাল অবস্থা, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এবং নিচ্ছে, দ্রুততম গতিতে ওঠানামা করছে বুক, হাঁসফাঁস করছে সে, দৃঢ় দৃষ্টিতে চাইল তন্ময়ের চোখে, লালিত চোখজোড়ার অবস্থা, মনের চারপাশে লালচে দাগ ফুটে আছে, কণ্ঠের স্বর নিচু স্তর এবং অনিমেষ। সাবিয়া কেমন আছে? তন্ময় নির্দ্বিধায় বলে দিল, কি মনে হয় তোমার কেমন থাকতে পারে? একদম ভালো না। ভালো থাকার ব্যবস্থা করো তাহলে। অয়ন মাথা দোলালো, নিষ্প্রাণ চোখে ভেতরে তাকালো, পরপর উপরে নজর রাখলো। ততক্ষণে সাবিহা মুখ চেপে সরে গিয়েছে, ফুপিয়ে চাপা স্বরে কেঁদে উঠেছে, বুক ভাঙা যন্ত্রণায় শব্দ করে কাঁদতে লাগলো এক সময়। চোখের তৃষ্ণা মেটাতে যাকে দেখতে হতো তাকে না দেখে অসহায় মুখশ্রী নিয়ে অয়ন ঘুরে হাঁটা ধরল, ধীর পায়ে বেরিয়ে গেল। মোস্তফা সাহেব এবার ছেলের দিকে দৃষ্টিপাত করলেন, চোখ রাঙালেন, অবিশ্বাস্য সুরে বললেন, তুমি এত কিছুর পরেও চাচ্ছ সাবিহাকে এই পরিবারে দিতে? অয়ন খুব ভালো বাবা, সাবিহাকে সুখে রাখবে। ছেলের নরম স্বর শুনে মোস্তফা সাহেব তপ্ত শ্বাস ফেললেন, ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে গেলেন। সব সময় তিনি আর তার ছেলে আগুন এবং পানির ন্যায়, খুব কম সময় তাদের মতের মিল ঘটে, তাও অফিসের সমস্যাগুলোতে। এভাবে দৈনন্দিন জীবনে দুজন টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে, কিছু না কিছু কারণে তাদের দ্বন্দ্ব ঘটেই। তার প্রথম সন্তান বলে কথা,